আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি ফারহানা ত্রিনা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। 19টি ট্রাক সহ মানিকগঞ্জের পাটুরিয়ায় কাত হয়ে আংশিক নিমজ্জিত রো ফেরি শাহ আমানত। উদ্ধার কার্যক্রম চলছে, একটি ট্রাক উদ্ধার। গত 13 বছরে যথেষ্ট শক্তিশালী হয়েছে সশস্ত্র বাহিনী বলেছেন প্রধানমন্ত্রী। জঙ্গিবাদ আর প্রাকৃতিক দুর্যোগ সহ করোনা মোকাবেলায় বাহিনীর বিশেষ ভূমিকার প্রশংসা। জাতীয় নির্বাচনের আগেই মাঠ থেকে সরিয়ে দিতে পূজা মণ্ডপে হামলার ঘটনায় বিএনপি নেতাকর্মীদের আসামি করা হচ্ছে, অভিযোগ মির্জা ফখরুলের। বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া নিয়ে কিছু বলবে না বিদেশিরা, তবে সবার অংশগ্রহণ উপযোগী, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হওয়া উচিত বলেছেন ব্রিটিশ হাইকমিশনার ডিকসন। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মানিকগঞ্জের পাটুরিয়ায় শাহ আমানত নামের একটি রো ফেরি কাত হয়ে আংশিক ডুবে গেছে। ফেরিটিতে 19টি ট্রাক সহ বেশ কয়েকটি যানবাহন ছিল। ঘাটে থাকা অবস্থায় ফেরিটি ধীরে ধীরে কাত হয়ে যাওয়ার সময় খুব দ্রুত কয়েকটি ট্রাক ফেরি থেকে নামতে পারলেও অন্যগুলো ফেরিতেই ছিল। দুর্ঘটনার পরপরই স্থানীয়ভাবে উদ্ধার কার্যক্রম শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরিরা। পরে উদ্ধারকারী জাহাজ হামজা এ কাজে যোগ দেয়। ডুবন্ত ফেরি বা সেটিতে থাকা আরোহীর সংখ্যা বা তাদের অবস্থা সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায়নি। কাত হওয়ার সময় অনেকে দ্রুত নেমে যান ফেরি থেকে। এদিকে নৌপরিবহন মন্ত্রণালয় বলছে ফেরিটি ডুবে যায়নি, কাত হয়ে গেছে। মানিকগঞ্জ প্রতিনিধি আকরাম হোসেনের তথ্য, ছবিতে বিস্তারিত। সকাল 9:45টার দিকে পাটুরিয়ার 5 নম্বর ঘাটে ভিড়ে ফেরি শাহ আমানত। ফেরিটি তলা ফেটে ধীরে ধীরে ডুবতে শুরু করে। ওই অবস্থায় ফেরি থেকে দ্রুত গতিতে নামতে শুরু করে ট্রাক ও কাভার্ড ভ্যান। কয়েক মিনিটের মধ্যে ফেরিটি কাত হয়ে ডুবে গেলে মুহূর্তে বাকি যানবাহনগুলো ডুবে যায়। এ সময় ফেরিতে থাকা যানবাহনের চালক, সহকারী সহ অন্য লোকজন সাঁতরে নদীর তীরে ওঠেন। কয়েকটি পণ্যবাহী ট্রাক তখন ভাসতে থাকে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। তীরে চলে আসছে ভিড়াবে ফেরি, সেই সময় বোঝা গেছে যে ফেরির তলা ফুটো হয়ে গেছে, তলা ফুটো হয়ে পানি ঢুকছে, এই জন্যই ফেরি কায়ত হয়ে যাচ্ছে। এখানে চাপার পরে আমরা তো ফাল পাড়ে নামছি, নামে সাঁতরে গেছি। সাঁতরানোর পর আমার গাড়িটা হলো ডান সাইডে নিচে পড়ছে, আমার গাড়িতে সারবরা ছিল। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন বিআইডব্লিউটিসির পরিচালক এস.এম. আশিকুজ্জামান জানান, ফেরিতে 17টি ট্রাক ছিল। খবর পেয়ে উদ্ধারকারী জাহাজ হামজা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে অংশ নেয়। দুপুর 1:45টার দিকে নদী থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। ঘাটের পাশাপাশি আমাদের একটা এখানে নৌ টিম থাকে সব সময়, তারা সাথে সাথে এখানে চলে আসে এবং উদ্ধার কার্যক্রম শুরু করে। আমাদের 5 জন ডুবুরি এখন পানিতে কাজ করছে এবং আমাদের কোনো ভিকটিম পানিতে আছে কিনা এটার অনুসন্ধান কাজ চালিয়ে যাচ্ছে। সন্ধ্যা নাগাদ আরেকটি উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযানে অংশ নেবে বলে জানান জেলা প্রশাসক। কম্পার্টমেন্টগুলো আমরা ফাইন্ড আউট করতে পেরেছি এখনো পর্যন্ত 10টি। প্রত্যেকটা জায়গাতে সার্চ করেছে, কোনো ডেড বডি পাওয়া যায়নি। ক্যাবিনে সার্চ করেছে, কোনো ডেড বডি পাওয়া যায়নি। এখন তারা আবার চেক করতেছে। উদ্ধারকারী জাহাজ হামজা তারা কাজ শুরু করেছে অলরেডি, এবং প্রত্যয় ওটি নারায়ণগঞ্জ থেকে যাত্রা শুরু করেছে। এটা আস্তে আস্তে এই সন্ধ্যা হয়ে যাবে। বিশৃঙ্খলা রোধে ঘাটে তৎপর আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এখনো আমাদের কোনো হতাহত কোনো ঘটনা ঘটে নাই। উদ্ধারকারী সমস্ত দল চলে আসছে, তারা কাজ করতেছে। হামজা আসছে, পথে আছে। রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট থেকে ফেরিটি সকাল 9টার দিকে 17টি পণ্যবাহী ট্রাক নিয়ে ছাড়ে। পাটুরিয়া ঘাটের কাছে গিয়ে কাত হয়ে আংশিক ডুবে যায় বলে জানায় বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। গত 13 বছরে সশস্ত্র বাহিনী যথেষ্ট শক্তিশালী হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জঙ্গিবাদ, প্রাকৃতিক দুর্যোগ সহ করোনা মোকাবেলায় সশস্ত্র বাহিনীর বিশেষ এবং শান্তিরক্ষা মিশনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী। ফোর্সেস গোল অর্জন সহ সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সরকারের নেয়া নানা উদ্যোগ উঠে আসে প্রধানমন্ত্রীর বক্তব্যে। বুধবার চট্টগ্রাম ও ঢাকা সেনানিবাসে মুজিব রেজিমেন্ট ও রওশনারা রেজিমেন্টের কাছে নতুন পতাকা হস্তান্তর এবং সেনাবাহিনীর 10টি ইউনিটকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে 2টি রেজিমেন্টকে নতুন পতাকা হস্তান্তর সহ সেনাবাহিনীর 10টি ইউনিটকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী গত 13 বছরে সশস্ত্র বাহিনীর যথেষ্ট শক্তিশালী হয়ে ওঠার কথা জানান। জাতি গঠনে এবং বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ্বলে সশস্ত্র বাহিনীর ভূমিকার কথাও স্মরণ করেন প্রধানমন্ত্রী। আমাদের সশস্ত্র বাহিনী
গত 13 বছরে এখন যথেষ্ট শক্তিশালী এবং অগ্রসর হয়েছে। আর বিশেষ করে জঙ্গিবাদ, সন্ত্রাস দমনে, প্রাকৃতিক দুর্যোগে জনগণের পাশে দাঁড়াতে এবং এই করোনা ভাইরাস মোকাবেলায় বিশেষ অবদান রেখে যাচ্ছেন। নানা আর্থসামাজিক ও অবকাঠামোগত উন্নয়ন তথা জাতি গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে। বিশ্বশান্তি প্রতিষ্ঠা এবং বিভিন্ন বৈদেশিক মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা তাদের আত্মত্যাগ, কর্তব্যনিষ্ঠা, পেশাদারিত্বের মাধ্যমে বাংলাদেশের জন্য বয়ে এনেছে সম্মান, মর্যাদা, যা বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করেছে। ফোর্সেস গোল্ড অর্জন সহ সশস্ত্র বাহিনীর উন্নয়ন ও আধুনিকায়নে সরকারের নেয়া নানা উদ্যোগ তুলে ধরেন সরকার প্রধান। আমরা ফোর্সেস গোল্ড 2030 প্রণয়ন করেছি এবং সেই সাথে সাথে আমরা আমাদের নীতিমালা, একটা প্রতিরক্ষা নীতিমালা 2018 প্রণয়ন করেছি। সেনাবাহিনীর সার্বিক অপারেশনাল সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে 6টি মিডিয়াম রেঞ্জের UAV এবং 1 ব্যাটারি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম ক্রয় করারও উদ্যোগ গ্রহণ করেছি। আমরা V-SHORAD মিসাইল সিস্টেম ক্রয়ের জন্য চুক্তি সম্পাদন করেছি এবং আরও 2 ব্যাটারি রাডার কন্ট্রোল গান এবছরই এয়ার ডিফেন্স শাখায় সংযুক্ত করার আশা রয়েছে। পরে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন সেনাবাহিনী প্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় নির্বাচনের আগেই মাঠ থেকে বিএনপি নেতাকর্মীদের সরিয়ে দিতে পূজা মণ্ডপে হামলার ঘটনায় বিএনপির নেতাকর্মীদের আসামি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তালিকা করা নেতাদের মামলা দ্রুত শেষ করা হচ্ছে যাতে নেতারা নির্বাচনে অংশ নিতে না পারে। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব অভিযোগ করেন, আওয়ামী লীগের 2 গ্রুপের দ্বন্দ্বের কারণেই কুমিল্লা পূজা মণ্ডপের ঘটনা। প্রতিবন্ধী ইকবালকে এই ঘটনায় জড়ানো সরকারের সাজানো নাটক। বিএনপির নেতাকর্মীরা এসব ঘটনায় সম্পৃক্ত নয়। সারা দেশে সাম্প্রদায়িক হামলার ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে মূল অপরাধীদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিতের দাবি জানান তিনি। বলেন, ভাত ও ভোটের সংকট থেকে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নিতেই সরকার তার এজেন্সিগুলোকে দিয়ে পরিকল্পিতভাবে সাম্প্রদায়িকতা, সহিংসতা তৈরি করে সম্প্রীতি নষ্ট করছে। বিএনপি নির্মূলের মাধ্যমে ক্ষমতায় থাকার নীল নকশা বাস্তবায়ন করছে সরকার। আগামী নির্বাচন নিয়ে ভাবছে না বিএনপি। সরকার হটিয়ে নিরপেক্ষ নির্বাচন কমিশন ও নির্দলীয় সরকার প্রতিষ্ঠার বিষয়ে গুরুত্ব দিচ্ছে বিএনপি। এই সমস্ত মামলা প্রত্যাহার করতে হবে অবিলম্বে এবং যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে ছেড়ে দিতে হবে এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যারা দায়ী দোষী ব্যক্তি তাদেরকে অবশ্যই আপনার বিচারের আওতায় এনে তাদেরকে শাস্তি দিতে হবে। তার আগে থেকে এই যে মামলাগুলো দিচ্ছে, আমরা এর আগেও একটা কনফারেন্সের কথাও বলেছি, তারা অতি দ্রুত মামলাগুলো শেষ করতে চায়। বিশেষ করে যাদের বিরুদ্ধে আমাদের মামলা আছে, আমাদের মামলাগুলো তারা শেষ করে ফেলতে, তারা তালিকা তৈরি করেছে সরকারের হোম মিনিস্ট্রি থেকে, যে মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করতে হবে এবং নেতাদেরকে এই ইলেকশন যেন করতে না পারে তার ব্যবস্থা করতে হবে। এদিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সাম্প্রতিক মন্দিরে হামলা ও সাম্প্রদায়িক দাঙ্গা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল। বিএনপির অঙ্গ সংগঠন যুবদলের 43তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকালে রাজধানী শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পর এই কথা বলেন তিনি। বলেন, মন্দিরের এই ঘটনায় বিএনপির ওপর অন্যায়ভাবে দায় চাপানোর চেষ্টা চলছে। আগামী নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই বিএনপির বিরুদ্ধে নানা ধরনের অপকৌশল চলছে। বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, যুবদল এর আগেও সরকার পতনে বড় ভূমিকা রেখেছে। বর্তমান অবস্থায়ও যুবদল শক্তিশালী হচ্ছে। যুবদলের নেতাকর্মীরা সরকার পতন আন্দোলনকে জোরদার করে তুলবে বলেন মির্জা আব্বাস। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আগামী নির্বাচনকে সামনে রেখে আন্দোলনে ব্যর্থ হয়ে আবারও সহিংসতা করতে চায় বিএনপি। করোনাকালীন শিল্প ও বাণিজ্য উন্নয়নে জননেত্রী শেখ হাসিনার ভূমিকা শীর্ষক আলোচনা সভায় তিনি কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িক অপশক্তির আশ্রয়স্থল বিএনপি। দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় তারা। রাজনীতি যখন ব্যবসার হাতিয়ার হয় তখন রাজনীতি ক্ষতিগ্রস্ত হয়। তিনি আরও জানান, ব্যবসায়ীদের রাজনীতি করতে অনুৎসাহিত করছি না, তবে রাজনীতি যেন ব্যবসায় পরিণত না হয়। ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন বলেছেন,
বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া কি হবে তা সংবিধানে বলে দেয়া আছে। এ ব্যাপারে বিদেশিরা কিছু বলবে না, তবে নির্বাচন অবাধ সুষ্ঠু হওয়া উচিত, যাতে সবাই উন্মুক্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারে এবং রাজনৈতিক দলগুলো আস্থা পায় বলে মন্তব্য করেন তিনি। কেউ যুক্তরাজ্যে বসে বাংলাদেশ বিরোধী ঘৃণা ছড়াচ্ছে কিনা তদন্ত করে দেখা হবে বলে জানান তিনি। জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশন আয়োজিত ডিক্যাপ টকে অংশ নিয়ে ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন বলেন, বাংলাদেশের সাথে যুক্তরাজ্যের সম্পর্ক ঐতিহাসিক। অর্থ, বাণিজ্য, কূটনীতি সহ দ্বিপক্ষীয় সম্পর্ক বৃদ্ধিতে সহযোগিতার ভিত্তিতে দুদেশ কাজ করছে বলে জানান তিনি। বলেন, গণতন্ত্র, বাক ও গণমাধ্যমের স্বাধীনতায় যুক্তরাজ্য বিশ্বাস করে। সেই হিসেবে বাংলাদেশেও এই নীতিগুলোর বাস্তবায়ন বন্ধুরাষ্ট্র হিসেবে যুক্তরাজ্য দেখতে চায়। বাংলাদেশ নির্বাচন কোন প্রক্রিয়া হবে তা সংবিধানে আছে, এটা বিদেশিরা বলবে না। তবে নির্বাচন অবাধ সুষ্ঠু হওয়া উচিত, যাতে সবাই প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, সবাই ভোট দিতে পারে। নির্বাচনে যাতে জনগণের প্রতিফলন ঘটে, সংবিধানের রিফ্লেকশন ঘটে। নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করবে, আমরা সেটাই দেখতে আগ্রহী। রবার্ট ডিকসন বলেন, যুক্তরাজ্যে আশ্রয় নেওয়া কোনো অপরাধীর বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়টা সরকারের নয়, আদালতের হাতে। যুক্তরাজ্য ঘৃণা ছড়ানোর বিশ্বাস করে না। আমাদের দেশে বসে কেউ বাংলাদেশের বিরুদ্ধে ঘৃণা ছড়াবে তা আমরা সমর্থন করি না। এরকম হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে, তবে যুক্তরাজ্যে সবাই নিজেদের মত প্রকাশ করতে পারে। তিনি বলেন, যুক্তরাজ্য রোহিঙ্গাদের দ্রুত ও মর্যাদাকর প্রত্যাবাসন চায়। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। সারা দেশের ছোট মিল মালিকদের সংখ্যা কমে যাচ্ছে দ্রুত। চালের ব্যবসায় বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানের সম্পৃক্ততা তাদের হারিয়ে যাবার পেছনের কারণ বলছেন সংশ্লিষ্টরা। চাল নিয়ে জিএম আহসানের ধারাবাহিক রিপোর্টের তৃতীয় পর্ব আজ। চালের দাম বাড়লেই দায়ী করা হয় মিল মালিকদের। কারণ যাই হোক, অভিযোগের তীরটা প্রথমে ছোড়া হয় তাদের দিকেই। তবে ব্যবসায়িক প্রতিযোগিতায় টিকতে না পেরে ধীরে ধীরে ব্যবসা থেকে সরে যাচ্ছেন অনেকে। দেশের চালের চাহিদার উল্লেখযোগ্য যোগান আসে উত্তরবঙ্গ থেকে, তাই চালকে কেন্দ্র করে দিনাজপুর, নওগাঁ, পাবনায় গড়ে ওঠে ছোট বড় অসংখ্য মিল। কিন্তু কর্পোরেট প্রতিষ্ঠানের সাথে কুলাতে না পেরে দিন দিন হারিয়ে যাচ্ছে মিলগুলো। কয়েক বছর আগে অন্তত 700 মিল ছিল পাবনার জয়নগরে, কিন্তু এখানে তা নেমে এসেছে 30 থেকে 35টিতে। ইতিমধ্যে এই ধান চাল ব্যবসায়ী এমন করুণ অবস্থা, এখন মাত্র অনলি 20 থেকে 30টা চাতাল রানিং আছে। ম্যাক্সিমাম ব্যবসায়ী দেউলিয়া এবং মিল চাতাল বন্ধ হয়ে আছে। সারা বাংলাদেশে চাউলের একটা অস্থিরতা, বাজার নিয়ন্ত্রণ করতে পারে না সরকার। এর একমাত্র কারণ আমাদের মতো এই শহ হাসিং মিলগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে। শুধু জয়নগর নয়, এ চিত্র পাবনা তথা সারা দেশের। একসময় প্রায় 1450 হাকসিন চালের মিল ছিল পাবনায়, যা কমে এসে ঠেকেছে 50 থেকে 60টিতে। আগে তো মনে হয় বহু লোক কাজ করছে না 60 মোড়ের, এখন মনে করেন যে আর ওইসব লোক আর নাই, খোলা চলে না, মিল খোলা সব বন্ধ। বড় বড় মনে করেন যে মিল কারখানা হয়েছে, ওই হনেই মনে করেন ধান দেয়, এইসব ব্যাপারীরা ধানও কিনে পারে না, দিবেরও পারে না। মিলারদের অবস্থার জন্য সরকার নীতিকে দুষছেন অনেকে। প্রতিযোগিতা টিকতে পারছে না, তারপরে সরকার খাদ্য সংগ্রহ করে। খাদ্য সংগ্রহ করলে পারে ওই যে গোডাউনে চাল দিতে গেলে পারে ঘুষ ছাড়া কাজ হয় না। যত খারাপ চাল দিবেন, ঘুষ দিবেন, সেটা পাস। আর যত ভালো চাল দেন, ঘুষ না দিলে পারে সেটা অনুমোদন করে না। ছোট মিল মালিকদের সুরক্ষা নিশ্চিতে সরকারকে পদক্ষেপ নেওয়ার তাগিদ দিচ্ছেন কৃষি অর্থনীতিবিদরা। কৃষির মাধ্যমে দেশের সামগ্রিক অর্থনীতির উন্নতি করতে চায়, তাহলে অবশ্যই আমাদেরকে ভ্যালু এডিশনে যেতে হবে, ফুড প্রসেসিংয়ে যেতে হবে, এর কোনো বিকল্প নেই। আর সেই কাজটা কিন্তু কর্পোরেট হাউস করছে। সরকারের কিন্তু এখানে একটা বড় ধরনের চ্যালেঞ্জ আছে, কারণ এই কর্পোরেট হাউসে যদি আপনি আবার বেকার সংখ্যা বেড়ে যায়, উদ্যোক্তার সংখ্যা কমে যায়, ছোটো ছোটো খামারিরা প্রান্তিক চাষে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এই দায়িত্ব বা কে নেবে? এই জন্য আমি বলবো যে দুটোর মধ্যে সমন্বয় করে একটা অ্যাড্রেস করে আগাতে হবে, এর বিকল্প কিছু নাই। দেশের অর্থনীতির স্বার্থে ছোটদের টিকে রাখার উদ্যোগ জরুরি বলছেন বিশ্লেষকরা। জিএম আহসান, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি প্রবীণ আইনজীবী আব্দুল বাসেত মজুমদার আর নেই। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি। বুধবার সকাল 8টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত 30 সেপ্টেম্বর আব্দুল বাসেত মজুমদারকে হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে গত সোমবার তাকে লাইফ সাপোর্টে দেওয়া হয়।
মেরুদণ্ডের সমস্যা সহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি। আব্দুল বাসেত মজুমদারের জন্ম 1938 সালে। 1966 সালে তিনি আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন। আইনজীবীদের বিভিন্ন সংগঠনের পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবেও দায়িত্বে ছিলেন তিনি। এবার SM গ্রুপ টি-20 বিশ্বকাপের খবর। টি-20 বিশ্বকাপ। শ্রীলঙ্কার বিপক্ষে হার দিয়ে সুপার 12 পর্ব শুরু করা বাংলাদেশের সামনে আজ ইংল্যান্ড। আবুধাবিতে বাংলাদেশ সময় বিকেল 4টায় শুরু হবে গ্রুপ 1 এর ম্যাচটি। ইংলিশদের চাপে ফেলে জয়ের পরিকল্পনা করেছেন টাইগারদের ইংলিশ বোলিং কোচ ওটিস গিবসন। সুপার 12 এর প্রথম ম্যাচে 172 রানের টার্গেট দিয়েও ফিল্ডিং ব্যর্থতা ও নিয়ন্ত্রণহীন বোলিংয়ে শ্রীলঙ্কার কাছে হারতে হয়েছে বাংলাদেশকে। সেই ভুল থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় টাইগাররা। প্রতিপক্ষ ইংল্যান্ড, যারা খুব নিখুঁত হিসেবেও পরিকল্পনা নিয়ে ক্রিকেট খেলে। এই ফর্মেটে খুব আগ্রাসী দল তারা, দারুণ ব্যাটিং লাইন আপ, তবে কোয়ালিটি স্পিনে চাপের মুখে ভেঙে পড়ার মানসিকতা আছে তাদের। এই সুযোগটি কাজে লাগানোর পরিকল্পনা করেছেন একটা সময়ে ইংল্যান্ড দলে কোচের দায়িত্ব পালন করা টাইগারদের বোলিং কোচ গিবসন। ইংলিশদের বিপক্ষে টি-20 ফর্মেটে এটাই বাংলাদেশের প্রথম ম্যাচ। নিজেদের প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে 55 রানে অল আউট করে 6 উইকেটের জয় পায় গত আসরের ফাইনালিস্ট ও ওয়ানডে ডিফেন্ডিং বিশ্ব চ্যাম্পিয়নরা। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার স্বীকার করেছেন ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার হচ্ছে, এটা অনাকাঙ্ক্ষিত। সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত BSRF সংলাপে তিনি কথা বলেন। মন্ত্রী জানান, ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে মানুষের ডিজিটাল নিরাপত্তার জন্য, হরণ করার জন্য নয়। কারো ব্যক্তির স্বাধীনতা বা মিডিয়ার স্বাধীনতা হরণ করার জন্য এই আইন করা হয়নি বলে জানান মোস্তফা জব্বার। তিনি বলেন, চাইলেই ফেসবুকে লাইভ প্রচার বন্ধ করা যায়, কিন্তু মাথায় যন্ত্রণা হলে মাথা কেটে ফেলা সমাধান নয়। ফেসবুক, ইউটিউব আমেরিকান প্রতিষ্ঠান উল্লেখ করে মন্ত্রী বলেন, তারা যাতে বাংলাদেশের সামাজিক ইস্যুগুলো মেনে চলে সেজন্য তাদেরকে বলা হচ্ছে। রাঙামাটির কাপ্তাইয়ে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে কাপ্তাই নতুন বাজারে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, বেশ কিছুদিন ধরে নির্বাচনকে কেন্দ্র করে কাপ্তাই নতুন বাজার এলাকার আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ও আওয়ামী লীগের সমর্থন বঞ্চিত প্রার্থীদের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে মঙ্গলবার তাদের সমর্থকদের মধ্যে আবারও সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যান একজন, আহত হন 3 জন। হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। এর আগে গত 16 অক্টোবর রাতে সন্ত্রাসীদের গুলিতে কাপ্তাইয়ের চিরতমর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি পদপ্রার্থী নথোয়াই মার্মা নিহত হন। এ নিয়ে নির্বাচনী সহিংসতায় কাপ্তাই উপজেলার 2 জন নিহত হলেন। সংবাদ শেষ করব, তার আগে বিআরবি কেবলস শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। 19টি ট্রাক সহ মানিকগঞ্জের পাথুরিয়ায় কাত হয়ে আংশিক নিমজ্জিত রো ফেরি শাহ আমানত উদ্ধার কার্যক্রম চলছে। একটি ট্রাক উদ্ধার। গত 13 বছরে যথেষ্ট শক্তিশালী হয়েছে সশস্ত্র বাহিনী, বলেছেন প্রধানমন্ত্রী। জঙ্গিবাদ আর প্রাকৃতিক দুর্যোগ সহ করোনা মোকাবেলায় বাহিনীর বিশেষ ভূমিকার প্রশংসা। জাতীয় নির্বাচনের আগেই মাঠ থেকে সরিয়ে দিতে পূজা মণ্ডপে হামলার ঘটনায় বিএনপি নেতাকর্মীদের আসামি করা হয়েছে, অভিযোগ মির্জা ফখরুলের। বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া নিয়ে কিছু বলবে না বিদেশিরা, তবে সবার অংশগ্রহণ উপযোগী, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হওয়া উচিত, বলেছেন ব্রিটিশ হাইকমিশনার ডিকসন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshernews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshernews। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।